যাক, আজকে আমাদের আলোচনা বিষয় ইউনিট 5। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ইউনিট 5-এ আমি দেখতে পাচ্ছি যে টাইটেলটা এখানে দেওয়া আছে, সেটার নাম নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। নেচার এবং এনভায়রনমেন্ট সম্পর্কে, তার মানে এ থেকে বোঝা যায় যে এই ইউনিটটাই সম্পূর্ণ আলোচনা করা হয়েছে প্রকৃতি এবং পরিবেশ কে নিয়ে, এবং এই চিত্রটা তারই একটা উদাহরণ, ইঙ্গিত যে এই পুরো ইউনিটে কি নিয়ে আলোচনা হতে পারে। এই পুরো ইউনিটে আলোচনা হবে নেচার এবং এনভায়রনমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। যাই হোক, আমরা আহ, প্রথম লেসনের দিকে যাই যে সেখানে কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফার্স্ট আজকে যে লেসনটা এখানে আলোচনা হবে সেটা দি গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। বলছে যে মাইটি মানে শক্তিশালী, আর রিভার্স মানে নদীগুলো। তো বড় বড় যে সমস্ত শক্তিশালী নদী আছে তাদের যে গ্রিড, লোভ, ক্ষুধা, এই লিসনটার নাম দিয়েছে এইটা, যে বড় নদীদের যে ক্ষুধা, তাদের যে লোভ, সেটা। তা আসলে নদীর কোনো লোভ থাকতেও পারে না, ক্ষুধা থাকতে পারে না। অ্যাকচুয়ালি এখানে নদী ভাঙনের কারণে যে মানুষের ব্যাপক একটা ক্ষতি হয় মূলত, আহ, সেটাই এই প্যাসেজের ভিতরে আমরা জানতে পারবো। কোন একটা ব্যক্তি, কোন একটা পার্সনকে নিয়ে একটা স্টোরি থাকবে, যেটা পড়লে বোঝা যাবে যে আসলে এই বড় নদীগুলো যেন একটা রাক্ষস, যারা, যে নদীগুলো কি করে কিছু মানুষের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে। তো যাই হোক, প্রথমটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির নাম মেহেরজান। মেহেরজান একজন, সে এই নদী কিনারারই একজন মানুষ। তার একটা জীবনের কাহিনী এখানে মূলত তুলে ধরা হয়েছে। তো মেহেরজান লিভস ইন এ স্লুম। মেহেরজান বাস করে একটা বস্তিতে, এই যে স্লুম, অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম্বার্কমেন্ট। ঠিক সিরাজগঞ্জ শহরের যে একটা প্রোটেকশন ইনভায়রনমেন্ট আছে, নদী বাঁধ ভেঙে যায়, সেখানে একটা প্রোটেকশন ইনভায়রনমেন্ট আছে। বাঁধগুলো ঠিক করার জন্য সরকার যে যে নদীর কিনারা দিয়ে যে সমস্ত বাঁধ ইয়ে করে দেয়, আহ, বাঁধ ইয়েগুলো দেয়, বাঁধগুলো দেয় যে কিনারাতে, সেখানে সে বসবাস করে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেস। তার যে পলিথিনের তৈরি যে শেল্টারটা, মানে থাকার স্থানটা, সে ঘর হোক আর যাই হোক, সেটা দেখতে অনেকটা একটা কেজের মতো। একটা কেজ বলতে যেমন যেমন অনেক পাখি বন্দি করে রাখা হয়, অনেক কিছু রাখা হয়, এই ধরনের একটা কেজ আর কি, সেই খাঁচার মতো। মানে তার এই পলিথিন রূপ যে একটা ঘর, সেই ঘরটা একটা কেজের মতো দেখতে, খাঁচার মতো দেখতে। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার বয়স মাত্র 45 বা 45-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখতে তার চেয়ে বেশি বৃদ্ধ মনে হয়। এই যে দেন হার এজ, তার বয়সের চেয়ে বেশি মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তার বাড়ির সামনে যে শেল্টার মানে তার যে ঘর বা থাকার জায়গা, সেটা। শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। তো বলছে সে চেষ্টা করতেছে তার দিনের একমাত্র খাবার, সে একবারই রান্না করে, সেই রান্না করার জন্য, খাবারগুলো রান্না করার জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। তারপরে বলছে হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ she adds some fallen leaves and is to do the fire. তার সেই হাতটা কাঁপছে, তার সেই হাতটা কাঁপছে। কেমন কাঁপছে আমরা এখানে দেখি যে হার উইক হ্যান্ডস ট্রেম্বল, এই যে মানে কাঁপে, ট্রেম্বল মানে ভয়ে কাঁপা, কিন্তু এখানে এমনিতে কাঁপছে। তার মানে বয়সটা বেশি হয়ে গেছে এরকম একটা ভক্ত, শরীরে অনেক দুর্বল, অনেক পুষ্টির অভাব আছে সম্ভবত। এই ধরনের মানুষগুলো তো এমনিতেও দরিদ্র, তারা যে যার ফলে ইচ্ছা মতো সবকিছু চলতে পারে না। এবং সেখানে রান্না এবং কি চুলা জ্বালাচ্ছে, যে লিভ, শুকনা পাতা এবং খড়ি দ্বারা সে চেষ্টা করছে আগুন ধরানো। দি হুইসপারিং উইন্ড অফ দ্য রিভার, কিন্তু বলছে যে নদীর হুইসপারিং মানে আছে
হুইসপার মানে ফিসফিস করে কথা বলা, কিন্তু এখানে নদীর কিনারায় যেহেতু তার ঘরটা বাড়িটা, সেহেতু আহ এখানে বোঝাই যায় যে নদীর থেকে একটা বাতাস আসে হালকা, সেই বাতাসটা বারবার আসতেছে, যার ফলে সে আগুন ভালো মতো ধরাতে পারছে না, এই যে আগুনটাকে সে জ্বালাতে পারছে না। এই যে যমুনা মেক্স দা ফায়ার আনস্টাডি, যার ফলে আগুনটা কি করছে, সে বারবারই মাঝে মাঝে লিভে যাচ্ছে এবং সে আবার জ্বালানোর চেষ্টা করতেছে। দি ড্যান্সিং ফ্লেম The dancing flame remind Meherjan of the turmoil of her life. এই যে মাঝে মাঝে যে আগুনের যে ফুলকিগুলো বাতাসে একটু একটু করে জ্বলে উঠতেছে আবার নিভে যাচ্ছে, এটা মনে করে দেয় তার জীবনের, ঠিক আছে, কিভাবে হাঙ্গামা, এই যে টার্মেল মানে তার জীবনে যে খারাপ দিনগুলো চলে গেছে, এইটা খারাপ দিনগুলো সেইটাকে সে তার মনে পড়ে যায়। নট লং এগো বলছে বেশি দিন আগে না, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি একটা পরিবার, কাল্টিভেটেবল ল্যান্ড অ্যান্ড কেটেল, গবাদি বলছে তার চাষযোগ্য জমি, পরিবার, গবাদি পশু পাখি সবকিছু ছিল। দি ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ডেড প্রপার্টি, কিন্তু বলা হয়েছে কিন্তু এই যে নদী ভাঙন তাকে ক্রমান্বয়ে তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, কনজিউমড মানে সবকিছু গিলে খেয়েছে, সবকিছু গিলে খেয়েছে। সবকিছু গিলে খেয়েছে এই নদী ভাঙন, তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এটা পরিশেষে তার একমাত্র থাকার স্থান, সেটাও গত বর্ষাকালে ধ্বংস হয়ে গেছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভোর মেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বাম্বু বুশ, এটা গিলে খেয়েছে তার একমাত্র, বলছে যে অনলি এ ডে টু ডিভোর, সে সব গিলে খেয়েছে তার বাড়ি, গাছপালা, সবজির বাগান এবং বাঁশঝাড়, তার পাশের একটা ঝাড় ছিল সেটা। and she had a happy family once, তার একটা একসময় খুব সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে she lost her husband, সে তার স্বামীকে হারিয়েছে, and her family, তার পরিবারকে হারিয়েছে, টু ডিজিজেস, বিভিন্ন রোগে, দ্যাট ক্রুয়াল হাঙ্গার, বিশেষ করে ক্ষুধার যে জ্বালা, ক্ষুধার নিষ্ঠুরতা কারণে আরো অসুস্থতায় সে মারা গেছে। অ্যান্ড পোভার্টি বট টু দ্য ফ্যামিলি, এবং আস্তে আস্তে দারিদ্রতাও তার পরিবারকে গিলে খেয়েছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এবং এখন তার শুধু কি আছে, অনলি ওয়ান লেফট টু লিভ অন, যে একমাত্র এখন সে দুঃখ কষ্টকে নিয়েই সে তার জীবনকে কি বাঁচিয়ে রাখছে, মানে দুঃখ কষ্ট আছে তার জীবনে বর্তমান নিত্য সঙ্গী। দি গিডি যমুনা হ্যাজ shattered her dreams and happiness, তার এই লোভী যমুনা বা এই সে কি মানে ধ্বংস সর্বনাশা যমুনা কি করেছে, চূর্ণ বিচূর্ণ করেছে, এই যে শ্যাটার্ড আছে যেটা, তার স্বপ্ন এবং তার সুখ গুলোকে। There are thousands of others waiting to share the same fate like মেহেরজান, এরকম হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে যারা অপেক্ষা করতেছে তাদের এই ভাগ্য দুর্ভাগ্যের কথা, ঠিক আছে, জানানোর জন্য, শেয়ার করার জন্য, ঠিক মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো, এর ভিতরে কিছু কিছু যারা আছে নদীর কিনারায় থাকে, যেগুলো কি হয় ওভারফ্লো হয়ে যায়, এবং এই নদীগুলো কি হয় বন্যা কবলিত হয়ে যায়, এন্ড ইরোড এবং ভেঙে যায় ডিউরিং দ্য মনসুন, বর্ষা, এন্ড ইরোজ
ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল, এবং এই নদী ভাঙনটা আছে মানুষের কাছে নিষ্ঠুর একটা বাস্তবতা। ঠিক আছে, প্রত্যেক ওই সমস্ত মানুষের কাছে যারা এই যে নদীর কিনারায় থাকে, লিভিং অ্যালং দ্য ব্যাঙ্ক, রিভার ব্যাঙ্ক, যারা নদী কিনারায় থাকে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেকটা বর্ষাকালে মেনি মোর ভিলেজেস আর, অনেক কম বেশি অনেক গ্রাম আছে আর থ্রেটেড, যেগুলো হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স, এই সমস্ত শক্তিশালী নদীর দ্বারা। লাইক দা যমুনা, বিশেষ করে যমুনা নদী, পদ্মা অ্যান্ড দি মেঘনা, এই তিনটে নদী বাংলাদেশে এবং এর আশপাশ দিয়ে যতগুলো উপজেলা আছে, গ্রাম আছে, কিনারায় যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত। অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা মূল্যায়ন করা যায় যে দি রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপুল, বলছে কমপক্ষে বলা হয়েছে যে 1 লাখ মানুষ কি হয়, হোমলেস হয় প্রতি বছর, যারা বাড়ি ঘরদর হারায়, গবাদি পশু পাখি হারায়, টাকা পয়সা হারায়, সবকিছু হারায়, এই যে এভরি ইয়ার, প্রতি বছর ইন বাংলাদেশে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দি রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, এটা মূলত আছে একটা মূল একটা কি বিপদ, কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, এই বিশেষ করে বন্যাটা বা নদী ভাঙনটা এখন হয় বৈশ্বিক এই যে জলবায়ু পরিবর্তনের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে, যার ফলে এখন ঋতু নাই, ঋতু ভেঙে গেছে, অসময়ে বৃষ্টি হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, গরমের সময় গরম পড়ে না, অন্য সময় গরম পড়ে, শীতের সময় শীত কম থাকে। এই সব কিছু কি, অল আর দ্য রেজাল্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। অ্যান্ড ইফ উই ক্যান্ট টেক প্রমোট অ্যাকশন, যদি আমরা খুব দ্রুত, প্রমোট মানে দ্রুত, যদি আমরা অ্যাকশন নিতে না পারি টু অ্যাডেপ্ট, ঠিক আছে, এটাকে রক্ষা করার জন্য, হ্যাঁ, টু ক্লাইমেট চেঞ্জ, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জকে ধরে স্বাভাবিক করার জন্য, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেরজানস, তাহলে এরকম হাজার হাজার আরো মেরজান তৈরি হবে ইন আওয়ার টাউনস, আমাদের শহরগুলোতে, গ্রামগুলোতে, এভরিওয়্যার, এবং যারা হবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তো এই প্যাসেজটা পরে আমরা এটা বুঝলাম যে কিভাবে ক্লাইমেট চেঞ্জের কারণে প্রতি বছর কি কি হয়, বন্যা হচ্ছে, এবং এট দ্য সেম টাইম ইরোশন, হ্যাঁ, যে ইরোশনটা হয়ে থাকে, এই ইরোশনের হওয়ার ফলে মানুষ তাদের ঘর বাড়ি, ঠিক আছে, পশু পাখি, আর্থিক যে সমস্ত, অর্থনৈতিক যে সমস্ত জিনিসগুলো থাকে সবগুলো তারা হারাচ্ছে, এবং তারা আস্তে আস্তে, ঠিক আছে, দারিদ্রতার সম্মুখীন হচ্ছে, এবং ফাইনালি অপুষ্টিজনিত কারণে, বিভিন্ন কারণে, মানুষের মন মানসিকতা ভালো থাকার কারণে অনেকে মারাও যাচ্ছে, এবং তারা চরমভাবে একটা দুর্ভোগের ভিতরে পড়তেছে। তো আমরা গতকাল দেখতে পারছি 14 নম্বর নিয়ম পর্যন্ত আমাদের কম্প্লিটিং সেন্টেন্স আলোচনা হয়েছিল। আজকে আমরা 15 থেকে শুরু করব, কিভাবে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্রেজেন্ট যুক্ত সেন্টেন্সকে পুরোপুরি ভাবে কমপ্লিট করা যায়, এই নিয়মটাই মূলত আমরা আজকে শিখব। তো সেক্ষেত্রে পরীক্ষার সময় আমাদের দেখা যাবে যে এখান থেকে এই অংশটা দেয়া থাকবে না, পরীক্ষার সময় দেখা কাছে দেয়া থাকতে পারে দি ম্যান ইজ টু ওল্ড, হ্যাঁ, ইউ আর টু শর্ট, ইউ আর টু ডিসঅনেস্ট, এমন ভাবে দেয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটা মূলত তৈরি করব, সে এটাই আছে আমাদের মূল আলোচনার বিষয়। তো আমরা যে কাজটা করব, যে এই ধরনের সেন্টেন্স গুলো যখন এরকম থাকবে, টু প্লাস অ্যাডজেক্টিভ এবং তারপরে টু থাকবে, এরপরে যে আমাদের শুরু করতে হবে ভার্বের প্রেজেন্ট, তারপরে আমরা এক্সটেনশন নিতে পারবো। এইভাবে আমাদেরকে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই হিসেবে উত্তর এখানে দিয়ে আছে যে দি ম্যান ইজ টু ওল্ড, এই লোকটা হচ্ছে অনেক বেশি বয়স্ক, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে, টু ওয়ার্ক মানে কাজ করার জন্য, মানে সে কাজ করতে পারে না, সে এত বেশি বৃদ্ধ যে সে কাজ করতে পারে না। এখানে ইচ্ছা করলে আমি অন্য কিছু লিখতে পারতাম, সমস্যা নেই। ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, বলছে তুমি খুবই ছোট রুফটা টাচ করার জন্য, রুফ বলতে ছাদ, হ্যাঁ, বলছে ছাদ তুমি যে টাচ করবে, সেই টাচ করার জন্য তুমি অতটা উপযুক্ত না।
মূলত এখানে এই নিয়মে এটা, এই ধরনের সেন্টেন্স আসলে আমাদেরকে এই নিয়মেই করতে হবে। পরেরটাও তাই, ইউ আর ট্রু ডিসঅনেস্ট, মানে তুমি খুবই অসৎ। টু স্পিক দ্য ট্রুথ, মানে সত্য কথা বলার জন্য তুমি এত অসৎ যে তুমি সত্য কথা বলতেই পারো না, এর মানে হচ্ছে এটা, এটার সেন্সটা এমন বোঝায়। এইভাবে আমাদেরকে এই সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। তো আজকে এই পর্যন্তই আমরা গ্রামার অংশে আলোচনা করব। এরপরে আমরা আর নতুন করে কোনো গ্রামার আলোচনা আর করবো না, এখানে আমরা শেষ করব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই এই করোনা মহামারী থেকে বাঁচতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।